তো সবসময় নিজেকে পজিটিভ দিয়ে দিয়ে তৈরি করছি এবং আমাদের যে আপলাইনরা আছে ওদের কাছ থেকে সবসময় এই ফিডব্যাকটা পাচ্ছি। তারপরে কিনা সোশ্যাল ওয়েলবিং, সোসাইটি, এই সোশ্যাল যেটা আছে, আমি এই তিনখানা প্যারামিটারে নিজেকে একটু সুস্থতা বোধ করছি। সঙ্গে কি মেয়ারলি অ্যাবসেন্স অফ এনি ডিজিজ, আমার শরীরের মধ্যে কোনো অসুখ বিসুখ থাকছে না। দেখবেন ডিজিজ মানে কি, আমরা যেটা জানি যে আমি ইজ মানে কমফোর্টেবল ফিল করছি, আর যখন কমফোর্টেবলটা আমার একটু কি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমি ডিজিজের তৈরি হচ্ছি। তাহলে খুব সহজভাবে বোঝা যায় ডিজিজ মানে ব্যাপারটা কি না, আমি যেখানে একটু ভালোভাবে কমফোর্টেবল ফিল করছি সেখানে আমি কিন্তু নরমাল থাকছি, ইজ থাকছি, সেখানে আমি একটু পরিবর্তন হয়ে যাচ্ছে, সেখানে ডিজ হয়ে যাচ্ছে। হতে পারে মেন্টাল, ফিজিক্যাল, যে কোনো লেভেলে, সাইকোলজিক্যাল, সেই ব্যাপারটাতে কিন্তু অসুখ হচ্ছে। ইনফার্টিলিটি মানে হচ্ছে কি না বার্ধক্য জনিত অসুখ। তাহলে এই প্যারামিটার গুলো যখন থাকছে তখনই কিন্তু আমরা একটা মানুষকে হেলথ বলতে পারছি, তাকে আমরা হেলদি করতে পারছি। বেশ, নেক্সট যেটা আমরা দেখে নেবো যে এখানে অনেক রকম ক্লাসিফিকেশন আছে অসুখ বিসুখ। আজকে তো আপনাদেরকে একটু অসুখ বিসুখ নিয়ে আর হেলথ নিয়ে কিন্তু আলোচনা করবো। দেখবেন তাহলে এইটুকু কি হলো না, আমি শারীরিকভাবে সুস্থ থাকছি, মানসিকভাবে সুস্থ, নিজেকে সোসাইটির মধ্যে মোটামুটি সুস্থতা বোধ করছি, আমার শরীরে কোনো অসুখ বিসুখ থাকছে না এবং আমাকে বার্ধক্য জনিত মানে ওল্ড এজ রিলেটেড ডিজিজ গুলো ধরেনি, তার মানে আমি প্যারামিটারে আমি হেলথে করছি। কিন্তু নেক্সট হচ্ছে কিন্তু আমার কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে হেলথ হবে কি হবে, সবগুলোই থাকছি কিন্তু যেটা কেনা দরকার কিনতে পারছি না, যেখানে যাওয়া দরকার যেতে পারছি না। তো তখন কি করলো আবার WHO থেকে একটা জিনিসকে বাড়ালো, অ্যাড করলো, কি করলো না সে ওনারা বললেন যে an ability to lead a economic, এখানে একটা ইকোনমিক and productive, সোশিও ইকোনমিক এন্ড প্রোডাক্টিভ লাইফ এখানে কিন্তু আমার সঙ্গে যোগ করে দিল। তার মানে দেখুন সুস্থ থাকতে গেলে আমরা যেটা ভাবি শারীরিক মনের দিক থেকে আর নিজে যদি ভাবছি তাও কিন্তু সুস্থ নয়, তার সঙ্গে আমাকে ইকোনমিক্যালি সাউন্ড হতে হবে, আমাকে সোশিয়ালি কিন্তু সমাজে আমাকে অ্যাকসেপ্টেন্স রাখতে হবে। আর নেক্সট একটা প্যারামিটার হচ্ছে প্রোডাক্টিভ লাইফ। প্রোডাক্টিভ লাইফ মানে বিয়ে করে না বাচ্চা কাচ্চা হয়, তাহলে কিন্তু আমার টোটাল কম্পোজিশন এটা হলো প্যাকেজ আমার হেলথের মধ্যে। এরপরে আমরা আসবো যে হেলথ ব্যাপারটা। এবার যে এখানে ছিলাম আমরা যে ডিজিজ ক্লাসিফিকেশন, দেখবেন অসুখ বিসুখকে কি করে ক্লাসিফাই করা হয়েছে। সেখানে অসুখ বিসুখকে দেখুন আমরা সবাই জানি সহজ ভাষাতে কি একরকম কি থাকে না, একটা থাকে কি কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ মানে হচ্ছে যারা কমিউনিকেট করে, যত রকম ইনফেকশন ডিজিজ আছে, যত রকম জীবাণু থেকে এই অসুখগুলো হয় সেগুলো কিন্তু কমিউনিকেবল ডিজিজ বলা হয়, একটার পর একটা চলতে থাকে। তাহলে সেই কমিউনিকেবল ডিজিজ, আর একটা থাকে নন কমিউনিকেবল ডিজিজ। নন কমিউনিকেবল ডিজিজে যেটা মেইনলি আমাদের ফোকাস থাকবে, কমিউনিকেবল ডিজিজে কি এখানে আপনাকে ভিটামিন মিনারেলস ডাক্তার বাবুরা খেতে বলে কি না ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য, আর যে জীবাণুটা আসবে তার এগেইনস্টে এক একটা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল যা আছে ওদিকে আমরা যাচ্ছি না, কিন্তু আমাদের এখানে স্কোপ আছে যে আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে আমাদের প্রোটিন, ভিটামিন, মিনারেলস দিয়ে কিন্তু আমরা আটকাতে পারবো। তারপরে কি আছে নন কমিউনিকেবল ডিজিজ। নন কমিউনিকেবল ডিজিজের ক্লাসিফিকেশন জানতে গেলে এখানে আমাদেরকে WHO বলছে যে আমাদের ইন্ডিয়ান যে স্ট্যান্ডার্ড আছে এখানে প্রথমে যারা হেলদি পারসন আছে, হেলদি মানে এই পাঁচখানা প্যারামিটারকে কিন্তু কভার করে, তাদের পার্সেন্টেজ দেখবেন ঠিক মাত্র 5% আছে, তাদেরকে বলছে হেলদি। বড় বড় কলেজ প্রফেসর, সায়েন্টিস্ট যারা আছে, মানে সারাদিন যে মানুষটা নিজের কাজে ব্যস্ত থাকে, এদিক ওদিক ধ্যান থাকে না, সেই কিন্তু অরিজিনালি হেলদি। কেন তার মধ্যে তো কেউ কোনো রকম মেন্টাল বা ফিজিক্যাল কোনো রকম এজেন্টই আসবে না, সে গুরুত্বই বলে না। দেখবেন আপনারাও দেখে থাকবেন যে অনেক বড় মানুষ, বয়স্ক মানুষকে জিজ্ঞেস করবেন যে আপনার অসুখ বিসুখ হয়েছে, ও মুচকে হাসবে, বলছে হ্যাঁ, তা লাস্ট কবে হয়েছে, তখন বলবে যে না আমার মনে পড়ছে না। তার মানে ওরাই কিন্তু হেলদি, যে হেলদি প্যারামিটারে কিন্তু ওরা পড়ে। নেক্সট মাঝখানে আছে দেখবেন 80% যে আমাদের পপুলেশন আছে তারা কিন্তু সাব হেলদি। 80% পপুলেশনটা সাব হেলদি। সাব হেলদি মানে কি না যখন অসুখ হয় ডাক্তারবাবুর কাছে যায়, ওষুধ খায়, আবার ভালো হয়ে যায়। তাহলে এরা কিন্তু 80% আছে। আর 15% যেটা আমাদের আছে তাদেরকে 6% বলা হয়।
মানে তাদের বাড়িতে আপনি বেড়াতে গেলে দেখবেন কলকাতাতে হয় হোমিওপ্যাথি ওষুধ আছে, অ্যালোপ্যাথি ওষুধ আছে, আয়ুর্বেদিক কিছু না কিছু এদিক ওদিক আপনি খুঁজেই পাবেন। তারা কিন্তু 6%, তারা কিন্তু অসুস্থ সব সময়, কিছু হলে কিন্তু খেয়ে নেয়, তাহলে তাদের পার্সেন্টেজ হচ্ছে 15%। তাহলে এবার দেখুন আমাদের এই মর্নিং নিউট্রিশন বা আমাদের নিউট্রিয়েন্ট কিভাবে কাজ করবে, আমরা মেইনলি ফোকাস থাকবো 80% এর উপর। 80% এর উপর যখন আমরা ফোকাস থাকছি, তা সেখানে সাব হেলথির মধ্যে আমি আস্তে আস্তে দেখে নেবো আমরা সাব হেলথির মধ্যে যেগুলো আছে 80% এর মধ্যে। এখানে যখনই মানে এপিডেমিওলজিক্যালি যদি আমি পুরো চিত্রটা দেখি, তখন বলছে যে জীবাণুগুলো কখন থাকে না, বলছে ইনফেকশিয়াস ডিজিজ উইল পারসিস্ট অ্যাজ লং অ্যাজ হিউম্যানিটি ইটসেলফ। তার মানে অসুখ কিছুটা কতদিন থাকবে না, যতদিন আমরা থাকবো। এখানে সায়েন্টিস্টরা রিসার্চ করে অসুখগুলোকে মারার চেষ্টা করছে, কিন্তু ওরা কিন্তু প্যাটার্ন পাল্টে দিচ্ছে। আমাদের দেখবেন আগে কনসেপ্টটা অন্যরকম ছিল, এখন কিন্তু আবার প্যাটার্ন পাল্টেছে। তার মানে ইনফেকশিয়াস ডিজিজের মতন আমরাও কিন্তু পাল্টাচ্ছি। তেমনি এখন নতুন নতুন সমাজে নতুন অসুখ হয়েছে, সেই অসুখগুলোর নাম হচ্ছে, একটাকে বলছে মডার্ন ডিজিজ অফ সিভিলাইজেশন। মডার্ন ডিজিজ অফ সিভিলাইজেশন, সিভিলাইজেশন মানে হচ্ছে সভ্য সমাজের সভ্য অসুখ। তো এগুলো আবার কি জিনিস, যেগুলোকে কি না আবার লাইফস্টাইল ডিজিজও বলছে। একই নাম আলাদা আলাদা ভাবে বলা হচ্ছে লাইফস্টাইল ডিজিজেস। তাহলে কি না, মডার্ন ডিজিজ অফ সিভিলাইজেশন একটা হলো, আর একটা হলো লাইফস্টাইল ডিজিজেস। তাহলে এরা কারা কারা না, দেখবেন এদেরকে চিনতে গেলে বেশি কষ্ট লাগে না। দুখানা লাঙের অসুখ আছে, বাড়িতে বয়স্ক মানুষ থাকলেই দেখবেন আপনার ভোরবেলাতে ঘুম ভেঙে যাবে, সে কাঁচতে কাঁচতে আপনাকে কিন্তু ঘুম ভাঙিয়ে দেবে। সেটাকে বলা হয় COPD, মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। লাঙের মধ্যে একটা অবস্ট্রাকশন থাকে, খুব করে কাশে, তাহলে এটা চিন্তা অসুবিধা হলো না। আরেকটা লাঙের সমস্যা থাকে দেখবেন, সেটাকে বলছে যে লাং ক্যান্সার। হঠাৎ করে দেখবেন কারোর ক্যান্সার ধরা পড়লো, টাটাতে নিয়ে গেল, 6 মাস 1 বছরের মধ্যে তিনি কিন্তু দেশ ছেড়ে মানে উপরে চলে গেলেন, তাহলে লাং ক্যান্সার। তাহলে দুটো কিন্তু আমার লাঙের সমস্যা থাকলো। এর রিলেটেড কিন্তু একটা হার্টের সমস্যা আছে দেখবেন, সেটা হতে পারে ক্রনিক হার্ট ডিজিজ। হার্টের সব মানুষেরই প্রবলেম থাকে। এখন আগে 40 বছরের উপর হঠাৎ করে জানা যেত যে হঠাৎ করে থেমে যেত, ব্যথা করতো, বমি করতো, হসপিটাল যেতে যেতে কিন্তু আর থাকতো না। এখন কিন্তু দেখা যাচ্ছে যে 30-32 বছরে সব কিন্তু এই গন্ডগোলটা হয়ে যাচ্ছে হার্ট রিলেটেড। আরেকটা দেখবেন মেন্টাল ইলনেস। মেন্টাল ইলনেসটা কি ব্যাপার না, মানসিক একটা অসুস্থতা। এই যে আমি বলছি, আপনারা কিন্তু লোকেট করতে পারছেন যে আমার কোথায় একটু ডিস্টার্ব আছে, টাল আছে। দেখি আমি যেমন আপনাদেরকে দেখছি, আমিও বুঝতে পারছি যে পার্টিকুলার এটা কিন্তু থাকবে। তাহলে এগুলো কি বলছে না, সভ্য সমাজের সভ্য অসুখ, লাইফস্টাইল ডিজিজ বলছে অথবা এটাকে। আরেকদিকে থাকছে কি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিজিজ। তাহলে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিজিজ এগুলো নানা রকম আমাদের বইপত্রতে নিউট্রিশনাল অ্যানিমিয়া থেকে নানা রকম নাম থাকে, আমি সেরকম যাচ্ছি না, আমাদের বোঝার জন্য সহজভাবে আসছি। তাহলে এখানে প্রথমে আমি কি করে চিনবো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিজিজের মধ্যে? তো প্রথম যেটা দেখে নেবো সেটা হচ্ছে খুব মোটা হয়ে যাবে, দেখবেন সেটাকে কি বলে না, ওবেসিটি। একদম মোটা হয়ে গেছে, তার মানে কিন্তু ওর নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে। তাহলে ওবেসিটি থেকে কি হচ্ছে না, মোটা যখন হয় তাদেরকে কিন্তু হার্টকে প্রচুর পরিমাণে কাম করতে হয়, তার জন্য কিন্তু হার্টের অসুখ একটা হয়ে যায়, সেই ক্রনিক হার্ট ডিজিজ। আর মোটা মানুষদেরকে কি করে, খুব তাড়াতাড়ি সুগার ধরে নেয়, তাই ডায়াবেটিস মেলাইটাস। আর এই যে মোটা আর হার্টের আর এই সব মানুষদেরকে ক্যান্সারটা খুব পছন্দ করে, সেজন্য কিন্তু তাদের কিন্তু খুব তাড়াতাড়ি ক্যান্সার ডেভেলপ করে। তাহলে এই চারটে কিন্তু ডাক্তার বাবুদের কাছে 4-8খানা আমরা সব অসুখে ভুগছি, এদের কিন্তু তেমন সেভাবে ওষুধ নেই। যে যতই বলুক, যেখানে নিয়ে যাক আটকালে কিন্তু এদের ওটাকে ইন্টারভেনশন বলা হয়, কেমো দিক সব কিছু নানা রকম দেওয়া সত্ত্বেও কিন্তু তাকে বাঁচানো যায় না, লাস্ট পর্যন্ত কিন্তু ছেড়ে চলে যেতে হয়। তাহলে আমাদের এখানে স্কোপ কি আছে না, এইগুলোতে আমরা কিন্তু এগুলোতে নিউট্রিশনের প্রচুর স্কোপ আছে। তাহলে এখানেতে বলছে যে এই যে লাইফস্টাইল ডিজিজেস আর নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিজিজেস, এদের কি ইটিওলজি, আবার মেডিকেল সায়েন্সে বলছে মোর দেন 85% অফ নন কমিউনিকেবল ডিজিজেস দেয়ার ইটিওলজি ইজ আননোন। বইতে পরিষ্কার করে লেখা আছে, ইটিওলজি মানে অ্যাকচুয়াল যে কারণটা, সেটা কিন্তু এখনো পর্যন্ত সায়েন্টিস্টরা বের করতে পারেনি। এবার সায়েন্টিস্টরা কি হচ্ছে, সমাজে হার মানতে পারছে না বলে তখন তারা একটা জিনিস বলছে, সেটাকে বলছে রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর মানে হচ্ছে সম্ভাব্য কারণ, প্রভাবের কজ। দেখুন এই 4-8খানা অসুখের কিন্তু কারণ বলছে মোর দেন 85% অফ ক্রনিক ডিজিজ
অথবা নন কমিউনিকেবল ডিজিজ, ওদের কিন্তু ইটিওলজি যেটাকে বলা হয় অ্যাকচুয়াল কারণ, ওটা বলছে আননোন। একদম বইয়ে পরিষ্কার করে লেখা আছে আননোন বলে। তাহলে কি না, হ্যাঁ আছে, রিস্ক ফ্যাক্টর আছে। তাহলে রিস্ক ফ্যাক্টর গুলো কি বলছে? সায়েন্স তো হার মানবে না, তখন হার না মানার জন্য বলছে রিস্ক ফ্যাক্টর, সম্ভাব্য কারণ। একে তাকে দোষ দেওয়ার আমাদের স্বভাব। সায়েন্স মেনলি বলছে দুটো রিস্ক ফ্যাক্টর আছে মেনলি। প্রথম হচ্ছে কি না স্ট্রেস। স্ট্রেস মানে স্ট্রেস হচ্ছে। নেক্সট যেটা হচ্ছে কি না এখানে বলছে পলিউশন, অথবা এখানে বলছে কেমিক্যালস। দেখুন আমার কিন্তু এই যে রিস্ক ফ্যাক্টরের মধ্যে আসছে স্ট্রেস আর কেমিক্যালস। স্ট্রেস কেন হচ্ছে? স্ট্রেসেরও দেখবেন একদম আমাদের কনসেপ্টের সঙ্গে মিলে যাচ্ছে। স্ট্রেস মানে কি না, আমি আসছিলাম, আমার আস্তে আস্তে দেরি হচ্ছে, মনের মধ্যে চলছে দেরি হয়ে যাচ্ছে, কি হবে না হবে, হতে হতে আমার যে নার্ভ সেলগুলো ডিজেনারেট হয়ে যাচ্ছে, মানে ফ্রি রেডিক্যালস দিয়ে আমার যে অক্সিডেটিভ স্ট্রেস গুলো হচ্ছে, সেখান থেকে সেল থেকে আমার টিস্যু ড্যামেজ হচ্ছে, অর্গান ড্যামেজ হচ্ছে, সিস্টেম ড্যামেজ হচ্ছে, সেখানে কিন্তু স্ট্রেস। তা আমাদের বিজনেসের ভাষাতে বলে কি না ল্যাক অফ টাইম বলে। দেখবেন সবাই আমরা কিন্তু এই কনসেপ্টই দেখাতাম, ল্যাক অফ টাইম। তারপর কি না সারাদিনে আমার যতটা পয়সা রোজগার করা দরকার আমার সেইভাবে আসছে না, তাহলে কি হচ্ছে না ল্যাক অফ মানি। দেখবেন আমাদের কনসেপ্টেই চলে আসছে কিন্তু। নেক্সট দেখবেন ইনসিকিউরিটিস। আজকে আমার কলেজে চাকরিটা যদি আছে, কালকে যদি না থাকে আমি যাব কোথায়? আর অথবা আজকে যে আমার পেশেন্ট গুলো আসছে, কালকে যদি না আসে তাহলে আমি খাবো কোথায়? তার মানে কি এখানে আমাকে ইনসিকিউরিটিসও রেসপন্সিবল থাকছে। আর লাস্ট বলছে কি না এখানে ডিফারেন্ট ওপিনিয়নস। দেখবেন সায়েন্টিস্টদের মধ্যে বা সব মানুষের মধ্যে একটা ওপিনিয়ন, মতামত আলাদা থাকে। আমি একরকমকে জিনিসটা একই থাকে, দেখার ভঙ্গিটার জন্য ওপিনিয়ন গুলো পাল্টে যায়। আমি এদিক থেকে দেখি তো এরকম করে বলি, আরেকজন ওপর থেকে দেখে এইভাবে বলেন, আরেকজন এইভাবে। ডিফারেন্ট ওপিনিয়নসে আমাদের মাথাতে কিন্তু গন্ডগোলটা হয়ে যায়। ডিফারেন্ট ওপিনিয়নস। তাহলে এই যে চারটে জিনিস কিন্তু ডাক্তারবাবুদের হাতে নেই কিন্তু। তা সেখান থেকে কিন্তু আমার স্ট্রেস হচ্ছে, স্ট্রেস হয়ে সেলগুলো ড্যামেজ হচ্ছে, কোষগুলো ড্যামেজ হচ্ছে, সেই কোষ থেকে টিস্যু ড্যামেজ হচ্ছে, টিস্যু থেকে আমার অর্গান ড্যামেজ হচ্ছে, অর্গান থেকে আমার সিস্টেমে প্রবলেম আসছে। আর আমরা ভুলভাল ডাক্তারবাবুদের কাছে নিয়ে ওষুধ নিচ্ছি। আমিও নিই, শরীর খারাপ হয়ে গেলে সবাইকে নিই, কিন্তু অরিজিনালি কিন্তু ছিল আমার স্ট্রেস। তা সেখান থেকে আমার ডেভেলপ হলো। আর এখান থেকে দেখবেন যে এই যে ওবেসিটি, আপনার ডায়াবেটিস মেলাইটাস, করোনারি হার্ট ডিজিজ, ক্যান্সার, এগুলো কি হচ্ছে না আমরা যা খাই আর যা খাওয়া দরকার, সেই নিউট্রিয়েন্টস গুলো আছে, সেই মাইক্রো আর ম্যাক্রো নিউট্রিয়েন্টস, যেটা আমাদের বারবার করে মডার্ন নিউট্রিশনে বলে, তার অভাবে কিন্তু আমাদের এই অসুখগুলো ডেভেলপ করে। দেখুন পলিউশন, এখানে একটা ছিল স্ট্রেস, আরেকটা কারণ ছিল আমার পলিউশন। পলিউশনের মধ্যেও কিন্তু আমাদের হাতে নেই। দেখবেন পলিউশন, আমাকে নিঃশ্বাস আমাকে নিতে হবে হাওয়াতে। তাহলে পলিউশন কোথা থেকে আসতে পারে না আমার এয়ার থেকে আসতে পারে। পলিউশন কোথা থেকে আসতে পারে আমার ওয়াটার থেকে আসতে পারে। আর আমরা যা খাচ্ছি সেই খাবার দাবার থেকে আসছে। তাহলে আমাদের পার্ট কিন্তু দেখুন জলের মধ্যে চেঞ্জ করতে পারবো না, হাওয়াটাকেও চেঞ্জ করতে পারবো না, নিতেই হবে। আর এগুলো সব কি করে না অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে দেয়। তাহলে অক্সিডেটিভ স্ট্রেস করে সেলগুলোকে, ধরুন সেলটা দেখতে এমনি করে তুলে দেয়। তারপরে কি হয় টিস্যুগুলো তুলে যায়, এই অর্গান তুলে দিয়ে কিন্তু নানা রকম আমাদের শরীরের মধ্যে ডিস্টারবেন্স তৈরি হয়। তাহলে এখানে কি আছে না আমাদেরকে প্রথমে যদি আমরা বেসিক ফুড পিরামিডটা দেখে নিই, আমাদের কি খাওয়া দরকার আর আমরা কি খাই, সেই ফুড পিরামিডের মধ্যে প্রথমেই দেখবেন সবাই আমরা জানি তলাতে যেটা থাকে আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হয়, আমরা সবাই কিন্তু জল খাই। নেক্সট যেটা লাগে আমাদের সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে কি না যেটা ধরুন সুগার হয়েছে কারণ, তাকে ডাক্তারবাবুরা কি বলে দেয় মিষ্টি জিনিস খাওয়া যাবে না, সেরকম নয়। যে জিনিসটা দিয়ে চেবানোর পর আপনার মুখটা দেখবেন মিষ্টি হয়ে গেল, তার মধ্যে কিন্তু সুগার থাকে। এটা মিষ্টিও হতে পারে, আবার অন্য কিছু জিনিসও হতে পারে। তাহলে কার্বোহাইড্রেট আমরা এইভাবে চিনবো, কেটে আর পরে একটু চেবাবো যদি মিষ্টি আছে ওর মধ্যে কিন্তু সুগার আছে, ওই জিনিসটাই কিন্তু সুগারের পেশেন্টে খাওয়া হবে না, মানে কম খেতে হবে। নেক্সট দেখবেন কার্বোহাইড্রেটের পরে আসে প্রোটিন। প্রোটিন নিয়ে অনেক কথা বলা যায়। প্রোটিন দেখবেন আমরা মাছ, মাংস, ডিম ইত্যাদির মধ্যে খেয়ে থাকি। তারপরে যেটা আছে কিনা আমাদের প্রোটিন পাউডার আছে ওয়ার্ল্ডের নাম্বার 1, সেটা আমরা পরে আসছি। নেক্সট যেটা খাবো যে ফ্যাট। এই ফ্যাট কিন্তু জানি না আমাদেরকে সকালবেলা কিন্তু হেলদি ফ্যাটে মর্নিং নিউট্রিশনে বলছে হেলদি ফ্যাট কিন্তু আমাকে খেতে হবে। তারপরে থাকছে কি ভিটামিনস আর মিনারেলস থাকছে।
এই ফুড পিরামিডের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা কি কি খাই আর কি খাই না। প্রচুর পরিমাণে আমরা কিন্তু জলটা খাই, নেক্সট প্রচুর পরিমাণে দেখবেন এক থালা ভরে ভরে ভাত খাই, মানে কার্বোহাইড্রেট খাই। তারপরে প্রোটিনের দ্বারা দেখবেন পাতলা ডাল খাই, মানে প্রোটিন কম খাই, প্রোটিনই যায় না, ডালটা অল্প দিয়ে সবাই মিলে ঝোল মেখে খেয়ে নিই। তারপরে কি খাই, ফ্যাট। ফ্যাটটা আমরা বুঝি না কোনটা ভালো কোনটা খারাপ, যেটা হলো সেইভাবে ফ্যাট খাচ্ছি প্রচুর পরিমাণে। আর ভিটামিন মিনারেলস এর নামই নেই, এক বুঝি আপেল খেলাম বা এখন আম উঠেছে আম খেলাম, তাতে কত ভিটামিন আছে মিনারেলস আছে সেটা আমি জানি না। তাহলে এখান থেকে নেক্সট যেটা হচ্ছে এবার যে আমাকে কি করতে হবে না, আমাকে সাপ্লিমেন্ট নিতে হবে। তাহলে সাপ্লিমেন্ট নিতে গেলে আমি সাপ্লিমেন্টের ক্রাইটেরিয়া আছে, তা আমাকে কি না যথেষ্ট পরিমাণে খাবার খেতে হবে। তাহলে খাবারের WHO থেকে কি কতবার খেতে হবে ব্যাপারটা একটু জেনে নেবো। দেখুন খাবারের ব্যাপারে বলছে 6 to 9 সার্ভিংস, তিনটে ক্রাইটেরিয়া আছে। প্রথম বলছে 6 to 9 সার্ভিংস অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস, সারাদিনে আমাকে 6 থেকে 9 বার করে খেতে হবে। এটা তাও 4-5 বছর আগেকার, এখন বলছি 11 to 13 সার্ভিংস, যেটা আমরা বিশ্বাসই করে নিতে পারছি না, কিন্তু আমি এই পুরোনোটাই বললাম 6 থেকে 9 বার খেতে হবে। নেক্সট বলছে কি না যখন আমি খাবো সেই খাবারটা যেন 24 থেকে মোটামুটি 12 থেকে 24 ঘন্টা গাছ থেকে তুলে এনে আমাকে খেতে হবে, কিন্তু এবার এটা তো প্যারামিটার পরেই না ধরো। তারপরে যেটা হচ্ছে নেক্সট খাবার যেটা খাবো সেটা কি না অর্গানিক থেকে হবে। এই আমরা এই বিজনেসে আছি বলে অর্গানিক ব্যাপারটা বুঝি, আদার্স লোককে কিন্তু আপনি বোঝালেন তারা কিন্তু আপনার আমাদের উপর হাসে, ব্যাপারটা ওই আবার খাবো আবার সেটা আবার অর্গানিক ইনঅর্গানিক আমাকে কি শেখাচ্ছে। তার একদিন আমি ডাক্তার বন্ধুদের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু আমাকে মুশকিল হাসতে থাকে, অর্গানিক হতে হবে। আর তারপরে কি এই কটা প্যারামিটার, কিন্তু এই কটা প্যারামিটার যদি আমার থাকছে তাহলে আমি কিন্তু খাবারটা খেতে পারবো। নেক্সট খাবারের মধ্যে আমি যদি দেখি যে এবার তো ধরুন সাপ্লিমেন্ট লাগবে, কারণ আমার কতটা প্রোটিন ফ্যাট আর আমার এগুলো ভিটামিন মিনারেলস রিকোয়ারমেন্ট আছে বডিতে, সেগুলো আমার জানা নেই। তার জন্য আমাকে কিন্তু সাপ্লিমেন্ট নিতে হবে, কারণ তার জায়গাতেই আমার শরীরে নানা রকম সমস্যাগুলো হচ্ছে, প্রবলেম দেখা দিচ্ছে। তাহলে এখানে আমরা কি করব না, সাপ্লিমেন্ট যখন আমরা চয়েস করবো তখন দেখবেন বাজারে 3 রকম সাপ্লিমেন্ট থাকে। 3 রকমের মধ্যে একটা কিন্তু দেখবেন সিনথেটিক থাকে, একটা দেখবেন কি না হার্বাল করে হার্বাল থাকে, দেখবেন হার্বাল থাকে, আর একটা থাকে অর্গানিক। এইখানে দেখুন আমরা কেমন ভাবে ঠকে যাই, যত টিভি পর্দাতে অ্যাড দেয় ম্যাক্সিমাম গুলো কিন্তু সিনথেটিক আর হার্বালের মধ্যেই থাকে। সিনথেটিক ব্যাপারটা কি না, একটু আগে আমাদের আপলাইন নির্মলেন্দু ব্যানার্জি আর করবো যে দীপালি ব্যানার্জি ওনাদের জন্য একটু জোরে হাততালিও, যাতে কি আবার আমাদের পিক আপ পেয়ে যাই আমরা। হ্যাঁ, তাহলে কি না সিনথেটিক আমাদের শরীরে 20% 20 থেকে হার্ডলি 30% অ্যাবজর্পশন হয়, জবরদস্তি মানে বাই ফোর্স আমাদের শরীর অ্যাবজর্পশন করে না, তাও বাধ্যতামূলক ভাবে খেতে হয়। তাহলে আমার কিন্তু অ্যাবজর্পশন পাওয়ার হচ্ছে 20 থেকে 30%। সিনথেটিক 20 থেকে 30%, মানে আপনি কোনো সিনথেটিক জিনিস 100 টাকার খাচ্ছেন, তাহলে 20 থেকে 30 টাকার আপনার শরীর হজম হচ্ছে, বাদ বাকি কিন্তু আপনার ঘাম জল বাথরুম অন্য জায়গা থেকে সব বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। নেক্সট যেটা দেখবেন হার্বাল বলে, এটা কিন্তু গাছ গাছড়া থেকেই হয়, কিন্তু গাছ গাছড়া থেকে হয় সেখানে ওরা প্রচুর পরিমাণে কি করে আপনার পেস্টিসাইড, ইনসেক্টিসাইড, প্রিজারভেটিভ, হার্বিসাইড, ফাঙ্গিসাইড, এগুলো আপনাদের সবাই তো মুখস্থ আছে, সবই দেওয়া আছে কি না জিনিসটাকে বাড়াবার জন্য ওয়েটে, এবং যতদিন বেশি থাকে তার জন্য থাকার জন্য কিন্তু হার্বালের অ্যাবজর্পশন রেট হচ্ছে 50%। তাহলে 50% মানে সেখানেও আপনি 100 টাকা যদি খরচা করেন 50 টাকা পাবেন আর 50 টাকা পাবেন না। আর লাস্ট যদি বলি যে না আমাদের যে অর্গানিক যেটা আছে, নিউট্রিলাইট যেটা আছে, তার কিন্তু অ্যাবজর্পশন রেশিও হচ্ছে 80%। তাহলে 100 টাকাতে কিন্তু মোটামুটি 80 টাকার আমরা কাজে পাবো, মানে আমার শরীর অ্যাবজর্পশন করবে, 20 টাকা এদিক ওদিক যাবে। তো এখানে কিন্তু এবং আমাদের প্রোফাইল দেখতে গেলে অর্গানিকের মধ্যে অনেক কিছু বলার আছে। আপনারা অলরেডি জানেন কিনা আমাদের 6,500 একর অর্গানিক ফার্ম আছে, যেখানে যে সিডটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় নন জিএমও। জিএমও মানে হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। একদম গোড়াতেই কিন্তু তাকে এমন ভাবে তৈরি করা হয় যে প্রচুর পরিমাণ তৈরি করতে পারে আদার্স কোম্পানিরা, যেটা হাইব্রিড বলা হয়। আমাদের কিন্তু অরিজিনাল নন জিএমও সিডটা থেকেই তৈরি হয়, এবং বায়ো ফার্টিলাইজার ওরা যেটা ইউজ করে, এবং আপনার স্টার্টিং থেকে মানে একদম প্রোডাকশন হওয়া থেকে একদম ম্যানুফ্যাকচারিং পর্যন্ত পুরো সিস্টেমে থাকে। সঙ্গে বলবো যে ওদের কোয়ালিটি কন্ট্রোল যে আমাদের এমআই সেন্টার আছে মোটামুটি 75টার বেশি কিন্তু আছে, সেখানে ওরা টেস্টিং করে 25,000 করে কোয়ালিটি আর পিউরিটি চেক করার জন্য টেস্ট হয় পার মান্থ, এবং বছরে দেখবেন মোর দেন 3 লাখ মোটামুটি আমাদের কোয়ালিটি কন্ট্রোলের জন্য টেস্ট হয়। তারপরে টেস্ট প্যারামিটার গুলো পার করে কিন্তু এগুলো মার্কেটে আসে। তা আমরা এতদূর পর্যন্ত বোঝার পরে এরপর আমরা যাব যে
সকালবেলাতে রিসার্চে দেখা যাচ্ছে যে সকালবেলাতে তার আগে একটা বলে নিই যে আমাদের এই যে 6 to 9 সার্ভিংস অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস এর মধ্যে WHO কি বলছে, ইন্ডিয়াতে কি থাকছে না, বলছে 78% অফ আওয়ার পপুলেশন is not having minimum 5 servings of fruits and vegetables। আমাদের কি মিনিমাম 5 বার দিনে খেতেই হবে, কিন্তু 78% যে পপুলেশন আছে তারা মিনিমাম 5 বারও খেতে পারে না। নেক্সট কি বলছে দেখবেন সবাই আমরা কিন্তু একটু বললে মুখ চুপ শুকিয়ে যায়। 89% আমাদের যে পপুলেশন আছে তারা কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি। আপনি কিন্তু চেক করলেই দেখবেন যে হিমোগ্লোবিন গুলো একদম 9.5 10 একদম 8.5 এরকম থাকছে কি না, অ্যানিমিক থাকছে 89%। তারপরে কি বলছে 87% আমাদের যে পপুলেশন আছে তাদের শরীরের মধ্যে কি আছে, ভিটামিন এ ডেফিসিয়েন্সি। দেখুন আমরা এখানে সবাই বসে আছি, কতজনের চোখে চশমা পড়ে আছে, চোখে ঠিক করে দেখতে পাই না আমরা, তাহলে ভিটামিন এ ডেফিসিয়েন্সি আছে। তারপরে কি বলছে WHO থেকে না 85% আমাদের কি আছে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। তাহলে ডি এতে কি হয় নাকি না শরীর ঘুম থেকে উঠে আমার ম্যাচ করছে, একদম ভালো লাগছে না, কেউ যেন মেরেছে মনে হচ্ছে, আমরা কিন্তু ওষুধপত্র দিয়ে যাচ্ছি, ওর মধ্যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, কিন্তু আমরা ব্যথা কমাবার জন্য বা মাসেলগুলোকে রিল্যাক্স করার জন্য বা আমাদের হোমিওপ্যাথিক্যালি যা মেডিসিন আসছে তাইগুলো কিন্তু দিচ্ছি। তারপরে বলছে দেখবেন যে 66% আমাদের যে পপুলেশন আছে তাদের মধ্যে জিঙ্কের ডেফিসিয়েন্সি থাকছে। জিঙ্ক ব্যাপারটা কি না, আমরা যখন পেশেন্টকে বলছি এই হাত দুটো এমনি করো তো, তখন কড়কড় করে কাঁপছে। জিঙ্কের ডেফিসিয়েন্সিতে চলছে কি টলমল বলে পার্কিনসন বলা হয়, যে এরকম করে চলতে থাকে। জিঙ্কের ডেফিসিয়েন্সিতে দেখবেন যে নতুন কাপলদের যারা 1 বছর 2 বছর 3 বছর বিয়ে হয়েছে ইস্যু আসছে না, প্রবলেম হচ্ছে, এবং ছেলেদের যারা বিয়ে হয়েছে দেখবেন সাইকোলজিক্যাল দেখবেন ইম্পর্টেন্সই বলা হয়, সেই প্রবলেমে ভোগে। আমরা কিন্তু নানা রকম ওখানে মাসেলগুলোকে বা নানা রকম ভিটামিনস দিয়ে চেষ্টা করি, কিন্তু ওটা অরিজিনালি জিঙ্কের ডেফিসিয়েন্সিতে হয়। এবং জিঙ্কের ডেফিসিয়েন্সিতে দেখবেন ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করে, সুগারের যাদের সুগার আছে তাদেরকে দেখবেন যে জিঙ্ক সাপ্লিমেন্টেশন দেওয়া আছে। তাহলে এইগুলোতে কিন্তু আমাদের কাজে লাগে। আরেকটা সুন্দর জিনিস আছে যে 33% যে পেস্টিসাইড আছে যা খাচ্ছি তার খাবারের মধ্যে কিন্তু আমাদের 33% পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, প্রিজারভেটিভ, সিনথেটিক কালার সেগুলো কিন্তু একদম ভরা থাকছে। এরপর আপনি বলতে পারেন যে আমরা এরপরও ভালো থাকছি, এটাই কিন্তু ঈশ্বর বা উপরওয়ালার আপনার আশীর্বাদ বলতে পারেন যে এরপরও প্রবলেমগুলো হচ্ছে না। তাহলে এইসব প্রবলেমগুলো কি করছে না, আমাদের অক্সিজেনগুলোকে সেলগুলোকে ড্যামেজ করে দিচ্ছে। সেই সেলগুলোকে কিন্তু আমাদের নিউট্রিশন দিয়ে আমরা কিন্তু এই আমাদের নিউট্রিশন দিয়ে কিন্তু আস্তে আস্তে করে ওগুলোকে কি করতে পারি, আবার রিজেনারেট করতে পারি। তাহলে রিজেনারেশন করতে পারি আমরা, সেই জন্য কিন্তু আমাদের বেসিক যেটা আছে মর্নিং নিউট্রিশন লাগে। তা মর্নিং নিউট্রিশন কেন দরকার, যে মর্নিং নিউট্রিশন স্টাডিজে দেখছি যে দুটো কারণ হচ্ছে সকালবেলাতে পুরো ব্রেকফাস্টটা নেওয়ার, সেখানেও রিপোর্ট আছে যে কি না 85% বা 80% যারা 85% আমরা সকালবেলা যারা মানুষ আছি সকালবেলা ঠিকঠাক ভাবে মর্নিং নিউট্রিশনই নিই না। এটা আমি জাস্ট 2-4 দিন আগে শিখলাম আসানসোলেতে গিয়ে, যে আমরা কিন্তু ঠিক করে রেগুলার আমরা ব্রেকফাস্টটাই নিই না। তাও 85% এর মধ্যে যা নেয় সেখানে 80% হচ্ছে কি না কোনটা নেবো আর কোনটা নেবো না সেটা জানে না, কি মাইক্রো আর ম্যাক্রো নিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সি আছে সেটা ব্যাপারটা কি সেটা তো আমরা চলে আসবো। এরপরে বলছে যে 65% আমাদের পপুলেশন কিন্তু মারা যাচ্ছে না লাইফস্টাইল ডিজিজেস। দেখুন আগে আমরা বলে দিয়েছিলাম লাইফস্টাইল ডিজিজেস গুলো থেকে মারা যাচ্ছে। তাহলে এখানে আমাদেরকে আসতে হলে আমাকে কিন্তু পুরো ফুড পিরামিডটার উপর কাজ করে আমাকে থাকতে হবে। তাহলে এখানে যে মাইক্রো আর ম্যাক্রো নিউট্রিয়েন্ট কিছু নয়, ম্যাক্রো মানে বেশি লাগছে, মাইক্রো মানে অল্প লাগছে। তাহলে ম্যাক্রো কোনগুলো হতে পারে না, ম্যাক্রোর মধ্যে দেখবেন যে আমার প্রোটিন হতে পারে আর ফ্যাট, যেগুলো আমাদেরকে নিতে হবে বেশি করে প্রোটিন, ফ্যাট, আর মাইক্রোর মধ্যে ভিটামিন, মিনারেলস। তো ছোট করে একটু জেনে নেবো ভিটামিন মিনারেলস, এইভাবে আমরা কিন্তু আসবো। ভিটামিন মিনারেলস মেনলি কি করে আমাদেরকে না আমাদেরকে প্রোটেকশন দেয় নানা রকম সমস্যা থেকে, যে প্রোটেকশনটা দেবে নানা রকম অসুখ বিসুখ থেকে আটকাবে, স্পেশালি ইনফেকশনাল ডিজিজ থেকে, সেগুলো থেকে কিন্তু ভিটামিন মিনারেলস এর খুব প্রয়োজন আছে। আর ম্যাক্রো নিউট্রিয়েন্টস এর মধ্যে দেখবেন যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। কার্বোহাইড্রেট তো আমরা পাই, প্রোটিন আমাদেরকে কি এক্সট্রা নিতে হয়। প্রোটিন রিকোয়ারমেন্ট আপনারা অলরেডি জানেন যে 1 কেজিতে মোটামুটি বডি ওয়েটে 1 কেজি করে নরমালি থাকে, যারা ডায়েট করে না আমাদের মতো, আর যারা এক্সারসাইজ করে তাদের ডেট প্রেগনেন্ট লেডিদের একটা প্যারামিটার আছে, সেইভাবে আমরা দেখবো। তা দেখা যাচ্ছে যে প্রোটিন, তা আমাদের এই প্রোটিনটা কেন নেবো, আমাদের এই ভিটামিন মিনারেলস কেন নেবো, কারণ আমাদের যে নিউট্রিলাইট আছে সেটা 90 ইয়ার্স এর বেশি তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, সঙ্গে কি আছে ওয়ার্ল্ডের নাম্বার 1
ভিটামিন মিনারেলস এবং প্রোটিন ব্র্যান্ড কিন্তু নাম্বার 1 এতেই আছে ওয়ার্ল্ডে। সেজন্য কিন্তু আমরা এই ব্যাপারগুলোকে নেব এবং নিয়ে কি করব, আমরা সকালবেলাতে যেটা বলেছিলাম যে মর্নিং নিউট্রিশনে দুটো ডেফিসিয়েন্সি থাকবে, একটা হচ্ছে ইনস্ট্যান্ট আর একটা হচ্ছে লং। তাহলে ইনস্ট্যান্ট আমরা কি করব, যদি প্রপার নিউট্রিশন নিই তাহলে আমাদের মর্নিং নিউট্রিশনে লাগবে কি না, আগে আমরা অন্য জানতাম যে প্রোটিন ভিটামিন মিনারেলস কার্বোহাইড্রেট নিলে হয়, এখন আমরা জানছি যে না প্রথম ফাইবার নিতে হবে। তাহলে প্রথম আমাকে ফাইবার নিতে হবে, তাহলে কিরকম ফাইবার নেবো, অবভিয়াসলি আমাদেরই নেবো যেগুলো সলিউবল ফাইবার। তাহলে ইনসলিউবল ফাইবার কিন্তু মার্কেটে পাওয়া যায়। ইনসলিউবল ফাইবার কি করে না, যত গাটের মধ্যে যত ভিটামিন মিনারেলস আছে সেগুলোকে টান দিয়ে বের করে দেয়। সেই জন্য যারা দেখবেন টিভিতে অ্যাডভার্টাইজ দেখে যারা কিনে কিনে খায়, এবার কায়ান চুট নাকি আছে, শরীরটাও কিন্তু তাদের অমনি চেহারাটাও হয়ে গেছে, কারণ দীর্ঘদিন ধরে ইউজ করছো। ভিটামিন মিনারেলস গুলো তো পায়খানা তো হচ্ছে, কিন্তু ভিটামিন মিনারেলস গুলো বেরিয়ে যাওয়াতে ও কিন্তু রোগা পেটে হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু ফাইবার নেবো, নেক্সট নেবো প্রোটিন। তাহলে প্রোটিন আমাদেরকে নিতে হবে এবং ভিটামিন মিনারেলস এবং হেলদি ফ্যাট নিতে হবে। ফ্যাটেতে জানেন ওমেগা 3। ফ্যাট কিন্তু দেখবেন দু রকম হয়, একটা ওমেগা 3 আর ওমেগা 6। তা এর মধ্যে কিন্তু গন্ডগোলটা সব হয়, দেখবেন হার্টের সমস্যাগুলো, যাদের যাদের হার্টের অসুখ আছে, প্রেসারের গন্ডগোল আছে, শুধু একটা করে ওমেগা 3 যদি আপনি রেগুলার নিতে পারেন, হার্টের ডাক্তার বাবুরাও দেয় দেখবেন, হ্যাঁ ওরা ওদের কোম্পানি দেয়। তা আমরা যদি এই কোম্পানির আমরা ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রেসার থেকে বা কোলেস্ট্রল রিলেটেড সব প্রবলেম কিন্তু হবে না। যাকে জিজ্ঞেস করেন তাকে বলে কি আমার কোলেস্ট্রল বেড়ে গেছে, তা সেই ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তা আমি একটু ওমেগা 3টা নিয়ে একটুখানি বলবো। হ্যাঁ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ব্যাপারটা কি, কিছু নয়, কিছু আছে ভালো ফ্যাট আর কিছু আছে মন্দ ফ্যাট। সেই মন্দ ফ্যাটের নাম হচ্ছে কি না আপনার লো ডেনসিটি ফ্যাট এলডিএল, আর একটা আছে ভালোগুলো কি না এইচডিএল। এখানে ওমেগা 3 আর ওমেগা 6, ওমেগা 6টা হচ্ছে বাজে। তা আমরা ওমেগা 6 যাই চর্বি খাই তার মধ্যে, যাই তেল খাই তার মধ্যে ওমেগা 6 ম্যাক্সিমাম থাকে। তাহলে ওমেগা 6 ম্যাক্সিমাম থাকার জন্য কি হচ্ছে, ওমেগা 6 বেড়ে যাচ্ছে। তাহলে ওমেগা 6 আর ওমেগা 3 রেশিও হচ্ছে, ওমেগা 3 রেশিও হচ্ছে 3:1। কিন্তু আমরা যখন টেস্ট করছি দেখা যাচ্ছে এটা মোটামুটি 10:1 থেকে 20:1, কারণ 30-40:1 হয়ে যাচ্ছে বলে কিন্তু আমরা আমাদের কোলেস্ট্রল গুলো এরকম করে, কোলেস্ট্রল কিছু নয়, আমাদের ধমনীর ভেতর আর্টারির ভেতরে কি করে এমনি করে শ্যাওলা জমতে থাকে, ময়লা জমে, ঠিক ড্রেনের নদীর ড্রেনে যেমন ময়লা জমে এইগুলোকে, আর কিছু নয়। এটাকে কে সরিয়ে তুলে ফেলতে পারে, দেখবেন এঁচুড় আমরা যখন কাটি সাবান দিলে যায় না, তেল দিতে হয়, তেল দিয়ে যেমন পরিষ্কার হয় তেমনি যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা থাকে এই কি করে আস্তে আস্তে করে রিডিউস করতে করতে বের করে এর ডায়ামিটারটাকে নরমাল করে। প্রেসার কেন বেড়ে যায়, এগুলো যখন মোটা হয়ে যায় হার্টকে চাপ মারতে হয়, এদিকে রক্ত যেতে পারে না, তখন প্রেসার বাড়ে। তাহলে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সবাইকার নিতে হবে। এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের টাইপ হচ্ছে দেখবেন এখানে তিনটে থাকে, একটা হচ্ছে ALA বলা হয়, আর একটার নাম হচ্ছে DHA। আজকে খুব সোজা ভাবে একদম জলের মতো করে আমরা শিখবো। আর থার্ড হচ্ছে EPA। এক একটাকে আমি ধরিয়ে দেবো, আপনারা কেউ ভুলবেন না, কাউকে ডাক্তার হতে হবে না, কিছু হতে হবে না, আমরা ডাক্তারের থেকে বেশি ভালো পারবো। কারণ আলফা, এটাকে লিনোলেনিক অ্যাসিড বলা হয়, ALA। এটা কোথায় পাওয়া যায় না, এটা ভেজিটেবল সোর্স থেকে পাওয়া যায়। তাহলে যারা ভেজিটেরিয়ান আছে তারা কিন্তু এই সোর্সটা পায়, ALA। তাহলে ভেজিটেবলস এর মধ্যে দেখবেন কি না সয়াবিন থেকে পেতে পারে, ক্যানোলা বলে একটা তেল আছে সেখান থেকে পেতে পারে, আবার কি না ফ্ল্যাক্সিড বলে একটা জিনিস আছে সেখান থেকে আমরা এটা পেতে পারে। তাহলে ওমেগা 3 অ্যাসিডের, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ALA থেকে পেলাম। এবার DHA আর EPA তে আমাদের কিন্তু মাথা গুলিয়ে যায়। দেখুন D টা কি না, DHA, D দিয়ে আপনি বলতে পারেন ডেভেলপমেন্ট, কি না ডেভেলপমেন্ট করে। H দিয়ে কি না হেড, মাথা, তাহলে মাথা তো ডেভেলপমেন্ট করবে না, মাথা ডেভেলপমেন্ট করবে, মাথার ভিতর যে ব্রেন আছে সেই ব্রেনটাকে ডেভেলপমেন্ট করছে কিনা HA। তাহলে এর কি না বাচ্চা যখন থাকে একদম ইনফ্যান্ট, যেমন ওগুলো আরো ছোট ছোট যখন হলো তাদের কিন্তু প্রচুর পরিমাণে মাথাটাকে ব্রেনটাকে ডেভেলপমেন্ট করাতে হয়, তার জন্য কিন্তু DHA প্রচুর পরিমাণে লাগে। তাহলে DHA গেল না, মাথাটা কি না হেড, হেড আমার মাথাকে ডেভেলপমেন্ট করবে না DHA। তাহলে এবার আমার কি বেঁচে গেল, দুখানা ইঞ্জিন আছে, একটা মাথা আর একটা হার্ট। তাহলে হার্ট আমার কি করছে না, পড়ে থাকলো কি না EPA। তাহলে হার্ট রিলেটেড মাসেলকে টোনিং থেকে আরম্ভ করে হার্টকে আপনার কোলেস্ট্রল রিডিউস করা থেকে একে কাজে লাগবে না EPA। নামগুলো আলাদা আছে কি ডোকোসোহেক্সানোয়িক অ্যাসিড, তারপরে আইকোসোপেন্টানোয়িক অ্যাসিড, আমার অত জেনে লাভ নাই। সোজাসুজি গলা মাথাতে জানবো, মাথা ডেভেলপমেন্ট করতে গেলে বাচ্চা ছেলে DHA লাগবে, আর হার্টকে ঠিক করতে গেলে EPA লাগবে। সেজন্য বাচ্চা ছেলেদের মেন্টাল এবং হার্টকে স্ট্রং করার জন্য কিন্তু এটা রিকমেন্ডেশন করেন ডাক্তারবাবুরা।
তাহলে ওমেগা 3 হয়ে গেল। তা আমরা কিন্তু সকলে ওমেগা 3 নেব আর এই ব্যালেন্সটাকে মেইনটেইন করব 3:1। এবার এই যে ফ্যাটি অ্যাসিডগুলো কি করে, ফ্যাটি অ্যাসিডগুলো আমাদের শরীরের মধ্যে হেলদি সেল মেমব্রেন তৈরি করতে লাগে। দেখুন আজকে সবটাই হেলদির উপর চলছে, টোটালটাই হেলদি শুরু করেছি। তাহলে হেলদি সেল মেমব্রেন, তাহলে কোষের যে মেমব্রেন গুলো আছে তাকে সুস্থ রাখতে কিন্তু কাজ করে। নেক্সট যেটা ফ্যাট কি করে না, ফ্যাট আমাদের মধ্যে নেক্সট যেটা করে সেটা হচ্ছে হেলদি সেল মেমব্রেন ডেভেলপ করতে লাগে। আর নেক্সট যেটা করে সেটা হচ্ছে আপনার প্রস্টাগ্ল্যান্ডিন বলে একটা হরমোনাল সাবস্টেন্স আছে, প্রস্টাগ্ল্যান্ডিন। শুধু এই নামটাই জানুন, প্রস্টেট নয়, প্রস্টাগ্ল্যান্ডিন। প্রস্টাগ্ল্যান্ডিন কেমন, আমার মাথাতে ভালো ঢুকলে আমি ভালো কাজ করবো, আর খারাপ ঢুকলে খারাপ কাজ করবো। তেমনি প্রস্টাগ্ল্যান্ডিন হচ্ছে একটা এমন জিনিস, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যখন চলে আসবে সে প্রস্টাগ্ল্যান্ডিনে কনভার্ট হয়ে তৈরি করবে কি না অ্যান্টি ইনফ্লামেটরি প্রোডাক্ট তৈরি করবে। অ্যান্টি ইনফ্লামেটরি প্রোডাক্ট শরীরের মধ্যে যখনই কোনো প্রদাহ হবে, কোনো রকম ইনফ্লামেশন হবে, সেটাকে মারার জন্য কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এই প্রস্টাগ্ল্যান্ডিনে কনভার্ট হবে, সে কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি প্রোডাক্ট তৈরি করে সেটাকে রিডিউস করে দেবে। নেক্সট কি না ওমেগা 6 কি করে, এও প্রস্টাগ্ল্যান্ডিনে কনভার্ট করে। এই প্রস্টাগ্ল্যান্ডিন কনভার্ট করে কি করে ইনফ্লামেটরি প্রোডাক্ট তৈরি করে। দেখবেন যে আর হার্টের রিউমাটয়েড আর্থারাইটিস, দেখবেন হিটে বাতে যাদের প্রবলেম আছে তাদের দেখবেন যে সবকিছু প্যারামিটার গুলো বেশি থাকে। দেখবেন এসও টাইটার থেকে, তারপর সিসিপি থেকে, সিরাম ইউরিক অ্যাসিড থেকে আর উপরে সব বেশি থাকে। ওগুলো কি করে দেখবেন অটো ইমিউন ডিজিজ বলা হয়। অটো ইমিউন ডিজিজ কিছু নয়, আমার শরীর আমাকে খাচ্ছে। এই টেন্ডেন্সিটা যেমন আমরা লোককে খোঁচা মারি, সে কি করছে আমার শরীর আমাকে খোঁচা মারছে, সেটাকে অটো ইমিউন ডিজিজ বলছে। তাহলে অটো ইমিউন ডিজিজে কিন্তু মডার্ন ট্রিটমেন্ট হচ্ছে কি না, সেখানে হচ্ছে কি করে না পুরো ইমিউনো সাপ্রেসিভ থেরাপি বলা হয়। ইমিউনো সাপ্রেসিভ থেরাপিটা কি কিছু নয়, আমার যে ইমিউনিটি ক্যাপাসিটি আছে সেটাকে চাপা দিয়ে দেবে। এখানে এত লোক আছে, আমি পুরো লোককে দেখতে পাচ্ছি না, তারা যে যেমন করে এলো, মারলো, ধরলো, আমাকে টুকরে তারপরে চলে গেল, এটাকে বলা হয় ইমিউনিটি সাপ্রেসিভ থেরাপি। এটাই কিন্তু লেটেস্ট ট্রিটমেন্ট চলছে, বায়োমলিকুলস এসব বেরিয়েছে, সব ইমিউনিটি সাপ্রেসিভ থেরাপির উপরে কিন্তু এখন যত অটো ইমিউন ডিজিজ আছে। তাহলে রিউমাটয়েড আর্থারাইটিস কি হয়, ওখানে আমার শরীর আমাকেই খেতে লাগে, আর আমরা ভুল করে ব্যথার ওষুধ খাই, নানা রকম ওখানটা ভুলিয়ে দেওয়ার জন্য কিছু ইমিউনো সাপ্রেসিভ, কিছু স্টেরয়েড দিয়ে ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করেন। কিন্তু অরিজিনালি যদি দেখা যাচ্ছে আমার ওখানে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যদি বেশি করে নিচ্ছি, তখন সেটা প্রস্টাগ্ল্যান্ডিনে কনভার্ট হয়ে অ্যান্টি ইনফ্লামেটরি প্রোডাক্টস তৈরি করছে এবং এই ইনফ্লামেশন গুলোকে আস্তে আস্তে কমাচ্ছে। সেই জন্য দেখবেন যাদের হাঁটু ব্যথা, পিঠে ব্যথা আছে, আপনারা 1 মাস 2 মাস ওমেগা 3 একটা খেয়ে দেখবেন ডাক্তারবাবুর ওষুধ যা খাচ্ছেন প্যারালালি দেখবেন যে আপনারা অনেক বেশি আরাম পাচ্ছেন। তাহলে আজকে কাকু এই পর্যন্তই থাকুক। আরো যদি আপনার আরো কিছু জানাতে হবে তাহলে আমি কনসেপ্ট থেকে কনসেপ্টটা আপনারা আমার থেকে 1000 ভালো জানেন।